ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এর আগের ভিডিওটিতে অন্তর্কলজের ব্যাখ্যা অর্থাৎ সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ এই চ্যাপ্টারের থিওরি পার্টটি এবং এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এসএনদের বইয়ে থেকে আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী যে অংশগুলি আছে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন এবং বড় প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন সেগুলো আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আমি গুরুত্বপূর্ণ যেগুলো বেশি করে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি বাকিগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেব। যাই হোক, আমি চলে যাচ্ছি। দেখো তোমাদের এসএনদের বইয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন 5-3 কোশ্চেন কি বলা হয়েছে? 5-3 কোশ্চেনে বলা হয়েছে যে রুট 37 আসন্ন মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা তাহলে এখানে একটা কাজ করতে পারি যে fx সমান ধরে নিচ্ছি, ধরি fx ইকুয়াল টু রুট x। রুট 37 সমান কত? তাহলে fx সমান রুট x লিখলাম। অতএব দেখো f ড্যাশ x সমান কত হবে? এখানে ডিফারেন্সিয়েশন করছি 1/2 রুট x। এখন আমরা একটা জানি সূত্র, কি সূত্র জানি? f অফ x প্লাস ডেল্টা x সমান fx প্লাস ডেল্টা x ইনটু f ড্যাশ x। এটা আমরা জানি, এটা এক নাম্বার আমি নাম দিয়ে দিতে পারি। এবার দেখো এখানে এক নাম্বার যদি আমি এক নম্বর সমীকরণে আমি যদি x সমান 36 এবং ডেল্টা x সমান যদি 1 বসিয়ে দিই, এটা যদি বসিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো কত পেয়ে যাচ্ছি। তাহলে f অফ আমার এখান থেকে চলে আসছে f অফ 36 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে f অফ 36 প্লাস 1 ইনটু f ড্যাশ 36। এবার আমরা এখান থেকে দেখো और f অফ 36 প্লাস 1 হচ্ছে f অফ 37। f অফ 37 মানে কত হবে? রুট 37। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি রুট 37 ইকুয়াল টু f অফ 36 বসিয়ে দিলে আমার এখান থেকে বেরিয়ে আসবে 6 প্লাস 1 ইনটু f ড্যাশ 36। f ড্যাশ 36 এখানে বসাচ্ছি আমি, তাহলে 1/2 রুট 2 ইনটু রুট ওভার 36 এখানে বসিয়ে দিলাম আমি f ড্যাশ 36 f ড্যাশ x সমান 1/2 রুট x, অর্থাৎ f ড্যাশ 36 ইকুয়াল টু 1/2 ইনটু রুট 37 রুট 36। আর দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 6 প্লাস এটা হয়ে গেল 1/12 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 প্লাস 0.083। এটা অবশ্যই আমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচ্ছি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তাহলে এখানে হয়ে গেল 6.083। তাহলে আমার যেটি মান বের করা সেটি হয়ে গেল, অতএব রুট 37 ইকুয়াল টু হয়ে গেল 6.083। এখানে পাশে অবশ্যই লিখে দিতে হবে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা চলে আসছি 7 কোশ্চেন। 7 কোশ্চেনে কি বলা হয়েছে? 7 কোশ্চেনে দেখো দেখা হয়েছে যে একটি ঘনকের বাহু পরিমাপে 5% ত্রুটি হলে তার আয়তন পরিমাপে শতকরা ত্রুটির পরিমাণ নির্ণয় করো। 7 কোশ্চেন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য x একক এবং আয়তন ধরে নিচ্ছি v ঘন একক, এবং আয়তন ধরে নিচ্ছি আমি v ঘন একক। তাহলে আমি কি জানি এখান থেকে বলতে পারি যে v সমান কত হবে? তো v ইকুয়াল টু হয়ে যাবে, আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, অতএব v ইকুয়াল টু x কিউব। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি অতএব dv dx ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3x স্কয়ার। এখন দেখো আমরা এটা লিখতে পারি dv সমান আমি লিখতে পারি দেখো যে dv সমান কি লিখতে পারি? dv সমান লিখতে পারি dv dx ইনটু ডেল্টা x।
ডিএক্সটা ডেল্টা এক্সটা প্রায় সেম জিনিস, তাহলে ডেল্টা এক্স এর আর সূত্রটা অনুরূপ হচ্ছে ডেল্টা ডিএক্স, তাহলে এখানে মানটা বসিয়ে দিচ্ছি আমি, তাহলে 3x স্কয়ার ডেল্টা এক্স এটা পেয়ে গেলাম। এবার তো আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, অতএব আয়তন পরিমাপে শতকরা ত্রুটি ইকুয়াল টু কত হয় সেটা আমরা জানি যে ডিভি বাই ভি ইন্টু 100। ডিভি বাই ভিটা আমরা অলরেডি এখান থেকে বসিয়ে দিচ্ছি আমি, ডিভি বাই ভি, ডিভি মানটা বসাই, আর ডিভিটা কত পেয়েছি আমি 3x স্কয়ার ডেল x, আর ভিটা হচ্ছে x কিউব ইন্টু হচ্ছে 100। এবার দেখো আমার একটা কোশ্চেন বলে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো 3 ইন্টু ডেল্টা এক্স বাই এক্স ইন্টু হচ্ছে 100। এবার আবার একটা বলে দেওয়া আছে যে কি বলা হয়েছে যে দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে 5%, তাহলে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 এটা হচ্ছে 5, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। এখানে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 এটা আবার বলে দেওয়া আছে যেহেতু দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হচ্ছে 5%, তাহলে এটা তার মানে হলো যেহেতু পাশে লিখে দাও, যেহেতু ডেল্টা এক্স বাই এক্স ইন্টু হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 5, এটা প্রদত্ত আমার বলে দেওয়া আছে, তাহলে 15 হয়ে গেল। তাহলে আমার যেটি করতে চেয়েছি, অতএব আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে 50%, অতএব আয়তন পরিমাপে ত্রুটি ইকুয়াল টু হচ্ছে 15% অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে আসছি, 10-এর কোশ্চেন। দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে। বলছে কোন বৃত্তের ক্ষেত্রফল সময় সাপেক্ষে সমহারে পরিবর্তিত হলে প্রমাণ করো যে তার পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভাবে থাকবে। বেশ, তাহলে আমি ধরে নিই যে ধরি কোন সময় টিতে বৃত্তের ব্যাসার্ধ আর একক, পরিসীমা যেটাকে পরিধি বলা হয়, বৃত্তের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পরিধি বলা উচিত, পি একক, এবং ক্ষেত্রফল এ বর্গ একক। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি, কি বলতে পারি, a ইকুয়াল টু কি হবে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল, আর পরিসীমা কি হয় 2 পাই আর। বেশ, এবার দেখো এখান থেকে আমি বলতে পারি অতএব dA dt সমান কত বলতে পারি আমি 2 পাই ইনটু আর স্কয়ার, তাহলে পাইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর স্কয়ার এর 2 আর dr dt, তাহলে এটা আরেক হয়ে গেল যে 2 পাই আর dr dt। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো dp dt ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 পাই dr dt। এবার এটাকে আমি ধরো 1 দিয়ে দিলাম, এটাকে আমি 2 দিয়ে দিলাম। এবার আমি 2 কে 1 দিয়ে ভাগ করছি, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে কি পাবো 2 কে 1 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো দেখো dp dt বাই dA dt ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা থেকে এটা ভাগ করছি দেখো, তাহলে 2 পাই, একবার লিখি আমি 2 পাই dr dt বাই 2 পাই আর dr dt ইকুয়াল টু হয়ে 2 পাই ক্যান্সেল, dr dt ক্যান্সেল, ইকুয়াল টু 1 বাই r। এবার আবার আমার দেখো প্রদত্ত, আবার আমি দেখো লিখতে পারি dp dt বাই হচ্ছে k ইকুয়াল টু 1 বাই r। এখানে পাশে লিখে দাও যেহেতু বৃত্তের ক্ষেত্রফল সমহারে পরিবর্তিত হয়, অতএব dA dt টা কি হবে সমান ধ্রুবক হবে, সমান কি ধরি সমহারে পরিবর্তিত হচ্ছে, যে কারণে ক্ষেত্রফলটা সমহারে পরিবর্তিত হলে কি হবে
অর্থাৎ ক্ষেত্রফল পরিবর্তনের হারটা সেম, সেই জন্য এটা ধ্রুবক হচ্ছে, তাহলে ডিএডিটি সমান ধ্রুবক, এখানে ডিএডিটি ইকুয়াল টু কে সেটাই বসিয়েছি। আর এখান থেকে আমরা বলতে পারি ডিপি ডিটি সমান হয়ে গেল কে ইনটু 1/r। দেয়ারফর এখান থেকে আমরা বলতে পারি যে ডিপি ডিটি ভেরিসিয়াস হচ্ছে 1/r, অর্থাৎ বৃত্তের পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে। প্রুভড। আশা করছি বোঝা গেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং আরো আসার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছে, দেখো 11 কোশ্চেন কি বলেছে, একটি কণা y স্কয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল, অধিবৃত্তের উপরিস্থিত যে বিন্দুতে কণার ভুজ ও কটির বৃদ্ধির হার সমান সেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি কি করব, প্রথমে দেখো এখানে যেটা করব সেটা হচ্ছে যে প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ কি বলা আছে, y স্কয়ার ইকুয়াল টু, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ কি বলা আছে, y স্কয়ার ইকুয়াল টু 8x, এটা এক নাম্বার নাম দিয়ে দিলাম। এবার দেখো এখানে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t কি করছি, তাহলে 2y dy dt ইকুয়াল টু পেয়ে যাবো 8 ইনটু dx dt। এখন বলেছে যে বিন্দুতে ভুজ বৃদ্ধির হার কোটি বৃদ্ধির হার সমান, তাহলে ভুজ হচ্ছে কোনটা, dx dt, ভুজ বৃদ্ধির হারটা dx dt হবে আর কোটি বৃদ্ধির হার হবে dy dt। তাহলে প্রশ্নানুসারে ভুজ বৃদ্ধির হার আর কোটি বৃদ্ধির হার সমান, তাহলে dy dt ইকুয়াল টু হয়ে গেল dx dt। এবার এখানে বসিয়ে দাও, তাহলে এখানে dy dt হলো, অতএব 2y ইকুয়াল টু পেয়ে যাচ্ছে, দেখো 8, এখানে দেখতে পাচ্ছি কি পাচ্ছি, 2y ইকুয়াল টু 8 পেয়ে যাচ্ছি, এইখানে বসিয়ে দিচ্ছি আমি 2 থেকে পাচ্ছি, এটা যদি আমি 2 নাম দিয়ে দিই, তাহলে 2 থেকে পাচ্ছি আমি কি 2y ইকুয়াল টু 8, পাশে লিখে দাও যেহেতু dy dt ইকুয়াল টু dx dt। और এখান থেকে পেয়ে গেল y ইকুয়াল টু পেয়ে গেলাম আমি 4, এই y ইকুয়াল টু 4 টা আমি একে বসিয়ে দিচ্ছি, অতএব 1 থেকে পাই কি পাচ্ছি 8x ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16, অতএব x ইকুয়াল টু 2, অতএব নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,4, অতএব নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক 2,4 অ্যানসার। এটা হয়ে গেল। এবার আমরা দীর্ঘত্বধর্মী প্রশ্নে চলে আসছি। দেখো দীর্ঘত্বধর্মী কোশ্চেনে 3-1 কি বলা হয়েছে, যে এবিসি ত্রিভুজে সি বাহু এবং সি কোণ অপরিবর্তিত রেখে অপর বাহু দুটি ও কোণ দুটি স্বল্প পরিবর্তন করা হলে দেখাও যে ডিএ বাই কস এ প্লাস ডিবি বাই কস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা কিভাবে করব দেখো, সেটা আমি শুরু করছি এক এক করে। এটা হচ্ছে 3-1 কোশ্চেন, দীর্ঘত্বধর্মী কোশ্চেনে। তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো এটা আমরা জানি, প্রথমে আমরা জানি কি a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c, এটা আমরা জানি। এটা কোথা থেকে জানি আমরা, এটা ত্রিভুজের ধর্মাবলী ক্লাস 11 এর যেগুলো লাস্ট চ্যাপ্টার, সেখান থেকে আমরা জানি যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c। এখন দেখো যেহেতু c বাহু স্মল c বাহু এবং c কোণ অপরিবর্তিত ক্যাপিটাল c কোণ, এই দুটো আনচেঞ্জ রাখছে অপরিবর্তিত, তাহলে আমি কি লিখতে পারি, এই দুটো যদি কনস্ট্যান্ট হয় তাহলে c বাই sin c এটা ধ্রুবক হবে, সমানটা আমি কি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে যদি হয়ে যায় তাহলে 1 থেকে আমি কি পাবো, পাঠিয়ে এক নাম্বার নাম দিয়ে দিই আমি, তাহলে 1 থেকে পেয়ে যাচ্ছে, দেখো কি পাচ্ছি a বাই sin a সমান b বাই
sin b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি দুটো জিনিস পাচ্ছি, সেটা পাচ্ছি কি a সমান পেয়ে যাচ্ছি k sin a আর b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k sin b। এবার তাহলে এখান থেকে কি করতে পারি, তারপর dA ডিফারেন্সিয়াল নিচ্ছি, টেকিং ডিফারেন্সিয়াল, কেটা কনস্ট্যান্ট কেটা থাকলো, তাহলে k cos a dA। আর এদিক থেকে কি পাচ্ছি dB ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k cos b dB। এই দুটো জিনিস আমরা পেয়ে যাচ্ছি। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেই জায়গায় আমি তাকাই, সেটা কি বলা হয়েছে যে dA বাই cos a, এখান থেকে আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি or dA বাই cos a ইকুয়াল হয়ে যাচ্ছে k ইনটু dA, আর এখানে পেয়ে যাচ্ছি dB বাই cos b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k ইনটু dB। অতএব এখান থেকে আমি এবার যেটা আমার প্রমাণ করতে বলে সেই জায়গায় চলে যাই, কি বলা হয়েছে dA বাই cos a প্লাস dB বাই cos b ইকুয়াল টু, এখানে যে মানগুলো পেলাম সেটা বসিয়ে দিই, k dA প্লাস k dB, k কমন নিয়ে নিলাম, তাহলে এবার d অফ a প্লাস b, তাহলে এটা আমি করেছি k ইনটু করে দেব আমি d অফ a প্লাস b, কারণ d অফ a প্লাস b ইকুয়াল টু dA প্লাস dB ইকুয়াল টু, দেখো আমি এখান থেকে লিখতে পারি k ইনটু d অফ a প্লাস b। আমরা কি জানি যেহেতু ABC ত্রিভুজের তিনটে কোণ, তাহলে কি বলে যেহেতু ABC ত্রিভুজের তিনটি কোণ, তাহলে কি হবে a প্লাস b প্লাস c সমান হচ্ছে পাই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি c ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পাই মাইনাস অফ a প্লাস b। এবার এখানে মানটা বসিয়ে দিচ্ছি আমি, এখানে মানটা বসালে কত হবে d অফ, এখানে হয়ে যাবে পাই মাইনাস অফ a প্লাস b সমান কত হবে, সো এখান থেকে আমি এটাই বলবো a প্লাস b সমান হচ্ছে পাই মাইনাস c, a প্লাস b সমান পাচ্ছি আমি কত পাই মাইনাস c। তো এখানে বসিয়ে দিচ্ছি আমি, তাহলে হয়ে গেল d অফ হয়ে গেল এখান থেকে পাই মাইনাস c, তাহলে d অফ পাই মাইনাস c ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 0 হবে, কারণ যেহেতু পাই c উভয়ই ধ্রুবক, সিটা আনচেঞ্জ করা হচ্ছে অপরিবর্তিত, তাহলে সিটা ধ্রুবক হয়ে যাচ্ছে সি কোণটা, তাহলে এটা হয়ে গেল 0 এবং এটা এরকম প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেছে। অতএব প্রুভড, যে জায়গায় আমার পৌঁছানো সেই জায়গায় পৌঁছে গেছি। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, দেখো সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 9 কোশ্চেন। কি বলেছে, 6 ফুট লম্বা এক ব্যক্তি 15 ফুট উচ্চ একটি আলোকস্তম্ভের পাদদেশ থেকে ঘন্টায় 3 মাইল বেগে সরে আসলে 1 নম্বর তার ছায়ার দৈর্ঘ্য কি হারে বৃদ্ধি পাবে, 2 নম্বর তার ছায়ার দূরবর্তী প্রান্ত কত বেগে গতিশীল হবে। খুব ভালো প্রশ্ন, একটি কনসেপচুয়াল কোশ্চেন বেশ। তাহলে প্রথমে আমরা ছবিটাকে এঁকে নিতে হবে। ছবিটা আঁকার জন্য কি করবো আমরা, ছবি আঁকার জন্য প্রথমে দেখো আমরা বলেছি 15 ফুট একটা আলোকস্তম্ভ আছে, তাহলে একটা আলোকস্তম্ভ এঁকে নিলাম, একটা আলোকস্তম্ভ আছে, আর কি হয়েছে একটা উচ্চ ব্যক্তি আছে, এরকম একটা উচ্চতা একটা ব্যক্তি আছে, দিয়ে বলা হয়েছে যে এটাকে যোগ করে দিই বেশ। তাহলে এখানে দেখো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা আলোকস্তম্ভ হচ্ছে এবি, আর এখানে ব্যক্তিটার নাম দিয়ে দিলাম ধরো এমএন, আর এটা হয়ে গেল পি। তাহলে উচ্চতা কত বলেছে, আলোকস্তম্ভের উচ্চতা বলা আছে 15 ফুট, আর ব্যক্তির উচ্চতা বলা আছে 6 ফুট। তাহলে এবার আমি এখানে আলোকস্তম্ভ থেকে ব্যক্তিটা সরে আসছে এখানে, আর ছায়াটা এদিকে যাবে সরে, তাহলে আমি এটা ধরে নিচ্ছি এক্স, আর এটা ধরে নিচ্ছি ওয়াই, অবশ্যই এক্স ফুট আর হচ্ছে ওয়াই ফুট। তো এবার আমরা তাহলে লিখি, প্রথমে কি লিখবো, যে ধরি আলোকস্তম্ভ এবি, আলোকস্তম্ভ এবি এবং বি হলো আলোকস্তম্ভের পাদদেশ, আলোকস্তম্ভের পাদদেশ। তাহলে এখানে কি বলা আছে, প্রদত্ত এবি সমান কত
কর্নার ফুট। ধরি ব্যক্তি বি বিন্দু থেকে যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করছে ব্যক্তি, যাত্রা শুরু করে টি ঘন্টায় এন বিন্দুতে পৌঁছায়। টি ঘন্টায় কি করে এন বিন্দুতে আসে, এবং এম এন তো ভালো হচ্ছে তাহলে, এবং এম এন হলো ব্যক্তির উচ্চতা, এটা হচ্ছে ব্যক্তির উচ্চতা, এবং এম এন সমান তাহলে কত বলা আছে, এম এন সমান বলা আছে 6 ফুট, এটা বলে দেওয়া আছে। এবার তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ব্যক্তির এদিকে সরে যাচ্ছে, ছাড়ে দিয়ে যাচ্ছে, তাহলে ধরি বিএন সমান, আবার ধরি বিএন সমান ধরে নিলাম আমি x ফুট, আর হচ্ছে এনপি সমান আমি ধরে নিচ্ছি y ফুট। এই দুটো জিনিস আমি ধরে নিলাম। এখন দেখো আমাদের দুটো জিনিস দেখতে পাচ্ছি যে এবিপি, ত্রিভুজ এবিপি, ছবিটার দিকে তাকাও, এবিপি এবং এমএনপি সদৃশ। এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, সদৃশ হচ্ছে। আমরা ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছি সিমিলার ট্রায়াঙ্গেলস, এই দুটো এবিপি এবং হচ্ছে এমএনপি। তাহলে যদি ত্রিভুজ দুটো সদৃশ হয় তাহলে কি হবে, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। তাহলে আমি দেখো এখান থেকে বলতে পারি যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কত হলো, এবিপি ত্রিভুজের এবি বাই বিপি ইকুয়াল টু এমএনপি ত্রিভুজের লম্ব হচ্ছে কত, এমএন বাই ভূমি হচ্ছে এনপি। এবার মানগুলো বসাই, और এবি মানটা দেখো আমি পেয়ে যাচ্ছি, এবিটা কত বলে দেওয়া আছে 15 ফুট, বাই বিপি, বিপিটা কত হবে, এখানে x y যদি y হয় তাহলে পুরোটা কত হবে x প্লাস y, তাহলে এটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু এটা কত হচ্ছে, এটা 6, এটা হচ্ছে y। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, দেখো গুণ করে দিচ্ছি আমি, और 15y ইকুয়াল টু 6x প্লাস 6y, और এদিকে আমি নিচে আসছি, তাহলে পেয়ে যাচ্ছে দেখো 9y ইকুয়াল টু 6x, বা এখান থেকে পেয়ে যাচ্ছে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 32x, যদি কাটাকাটি করে দিই তাহলে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 32x। এটা আমি এক নাম্বার নাম দিয়ে রাখলাম। এবার দেখো তাহলে y ইকুয়াল টু পেয়ে গেছি আমি 32x, অতএব dy dt কত পেয়ে যাবো, অতএব dy dt সমান পেয়ে গেলাম 32 dx dt। এখন প্রদত্ত আবার কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে দেখো প্রদত্ত যে ব্যক্তির গতিবেগ এর সরে আসছে, তাহলে dx dt এর কথা বলে দেওয়া আছে। dx dt দেখো আমার বলা আছে যে 3 মাইল ঘন্টায় 3 মাইল, তাহলে dx dt সমান বলা আছে 3 মাইল পার আওয়ার, এটা বলে দেওয়া আছে। তাহলে dy dt কত হয়ে গেল, এখান থেকে বসিয়ে দিচ্ছি 32 ইনটু 3 সমান হয়ে গেল 2 মাইল পার আওয়ার। অতএব ছায়া বেগ হয়ে গেল, অতএব ছায়ার দৈর্ঘ্য ঘন্টায় 2 মাইল হারে বাড়বে। একটা অ্যান্সার হয়ে গেল, এটা এক নাম্বার হয়ে গেল ফার্স্ট অ্যান্সার। এবার আমি নাম্বার 2 তে আসবো। নাম্বার 2 তে কি বলেছে, ছায়া দূরবর্তী প্রান্তের গতিবেগ, অতএব ছায়া দূরবর্তী প্রান্তের গতিবেগ ইকুয়াল টু, ছায়া দূরবর্তী প্রান্ত কোনটা এটা, তাহলে এখানে দেখো টোটালটা হচ্ছে কত, ddt অফ bp হবে, তাহলে ddt অফ x প্লাস y, তাহলে ইকুয়াল টু হয়ে গেল ddt অফ x প্লাস y ইকুয়াল টু কত হবে, dx dt প্লাস dy dt। দেখো dx dt মানে আমি আমার প্রদত্ত দেওয়া আছে 3 মাইল, আর dy dt আমি বের করলাম এখন 2 মাইল, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 5 মাইল পার আওয়ার। এটা আমার অ্যান্সার। দেখো নেক্সট যে 2 নাম্বার বলেছে সেটা হলো এটা, আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি 13 কোশ্চেনে, বলছে ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে একটি বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে উপর দিকে ওঠে,
যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট তখন সেটি কত বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমেই দেখো এটা তো আমার একটা ছবি এঁকে নিতে হবে, যে ছবিটা আমি এঁকে নিই তো সুবিধা হবে। এবার ধরো এটা হচ্ছে এ বি সি, এখানে বেলুনটা উঠছে উপর দিকে, আর এটা হচ্ছে ওয়াই ফুট ধরে নিচ্ছি, আর এবিটা ধরে নিচ্ছি, এবিটা বলে দেওয়া আছে 50 ফুট। তাহলে আমি কি ধরি, এটা প্রশ্ন হচ্ছে 13 ধরি পর্যবেক্ষকের অবস্থার এই বিন্দুতে, ধরি ভূমি সমতলে পর্যবেক্ষকের অবস্থান হচ্ছে এই বিন্দুতে, এবং যে কোনো সময় টিতে বেলুনের অবস্থান সি বিন্দুতে, এটা আমি ধরে নিচ্ছি সি বিন্দুতে অবস্থান হচ্ছে বেলুনের। তাহলে এখানে আমার বলে দেওয়া আছে, দেখো এই দূরত্বটা বলে দেওয়া আছে, এবিটা বলা আছে কত 50 ফুট, ভূমি সমতল থেকে পর্যবেক্ষক বেলুনের যে অবস্থান সেটা হচ্ছে 50 ফুট। আবার ধরি বিসি ইকুয়াল টু ধরে নিচ্ছি যে x ফিট, এবং এসি ইকুয়াল টু হচ্ছে 5 ফিট। তাহলে এবার তুমি সমকোণী ত্রিভুজ এটা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওয়াই স্কয়ার সমান পাচ্ছি এক্স স্কয়ার প্লাস 50 স্কয়ার। এটা আমি আমার নাম দিলাম। বেশ, এবার দেখো আমাকে বলে দেওয়া আছে যখন উচ্চতা হচ্ছে 120 ফুট তখন আমাকে বের করতে হবে। তাহলে x সমান 120 হলে ওয়াইটা কত বের করে নিই। তাহলে x সমান 120 হলে ওয়াই সমান কত এখান থেকে বের করে ফেলি, √120 স্কয়ার প্লাস 50 স্কয়ার, এটা দেখো হয়ে যাবে 12 144, দুটো শূন্য 50 50 5 5 25, দুটো শূন্য 25 হয়ে গেল, তার মানে হয়ে গেল এটা এটা সমান হয়ে গেল 130। তাহলে এটা আমি বের করে রাখলাম। তাহলে প্রদত্ত আবার কি বলা আছে, যে বেলুনটা যে আরে উৎস করে, তাহলে প্রদত্ত কি আছে dx dt, এটা বলে দেওয়া আছে আমার কত বলা আছে, dx dt বলা আছে 6 ফুট পার সেকেন্ড, সেকেন্ডে 6 ফুট হারে উঠছে। আর x টা হচ্ছে কত, x টা 120, y টা বের করে ফেলেছি 130 হলে আমাকে বের করতে হবে যে dy dt সমান কত, dy dt সমান কত, অর্থাৎ যে কত বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে, পর্যবেক্ষক এখানে আছে না, পর্যবেক্ষক থেকে দূরে সরে আছে বেলুনটা, সেটা dy dt হবে। এটা পর্যবেক্ষক থেকে বেলুনের দূরত্বটা হচ্ছে y, তাহলে dy dt টা আমাকে বের করতে হবে। এবার এখান থেকে আমি দেখো 1 থেকে পাচ্ছি কি, তাহলে 1 থেকে পাই, 1 থেকে পাচ্ছি y স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস 50 স্কয়ার। দেয়ারফর ডিফারেন্সিয়েটিং করে যদি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম t, dy dt ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2x dx dt। এবার 2 গুলো ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে মানগুলো বসাই, কত পাচ্ছি দেখো, ইমপ্লাইজ বা y এর মানটা আমি কত বলেছি 130 হলো, তাহলে 130 ইনটু dy dt, x টা কত বলা আছে 120 ইনটু dx dt টা মানটা বসানো আছে, বের করে বসিয়ে দিতে পারি আমি 120 ইনটু 6 বলা আছে। তাহলে এই শূন্য এর শূন্য কেটে দিলাম আমি, और dy dt পেয়ে গেলাম 1272/13। তাহলে অতএব এখান থেকে পেয়ে যাচ্ছি যে অতএব নির্ণেয় গতিবেগ একেবারে লিখে দিতে পারি, কত বেগে দূরে সরে যায়, অতএব 72/13 ফুট পার সেকেন্ড গতিবেগে দূরে সরে যায়। অ্যান্সার আশা করছি বোঝা গেছে।
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 16 কি বলা হয়েছে প্রশ্নটা দেখে নিই। অক্ষটিকে উলম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 88 ঘনমিটার জল সমহারে পান করে ফেলা হচ্ছে। যদি শঙ্কুর অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি হয়, তবে যখন জলের গভীরতা 2 মিটার তখন জলতলের অবনমনের হার বের করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো তাহলে আমি ছবিটা এঁকেছি, একটা উলম্ব অক্ষ আছে এবং শঙ্কু আকৃতির পাত্রটা উল্টানো অবস্থায় আছে, উল্টো দিকে রাখা আছে এবং এখানে কি করা হচ্ছে, তাহলে ছবিটা আমি এঁকে নিয়েছি। দেখো যে কোনো সময় টিতে এটা যে জল থাকবে সেটাও আয়তন কি হবে, শঙ্কু আকৃতি ধারণ করবে যেহেতু শঙ্কু আকৃতির পাত্রটা। তাহলে আমি ধরে নিই যে ধরি টি সময়ে জলের শঙ্কু আকৃতির পাত্রের জলাধারের উপরিতলের ব্যাসার্ধ সমান ধরে নিচ্ছি আমি r মিটার, গভীরতা h মিটার, এটা r মিটার ধরে নিয়েছি h মিটার, এবং জলের আয়তনটা আমি ধরে নিচ্ছি v ঘন মিটার, এখন বলে দেওয়া আছে v ঘন মিটার। তাহলে শঙ্কু আকৃতির পাত্রে আমরা কি জানি, সূত্র জানি যে v সমান কি হয় 1/3 পাই r স্কয়ার h, এটা আমি এক নাম্বার নাম দিয়ে রাখলাম। এবার দেখো উল্টানো মাত্র অর্ধশীর্ষ কোণটা বলা হয় শঙ্কুর 45 ডিগ্রি বলা হয়েছে, তাহলে আবার সমকোণী ত্রিভুজ ওই থেকে পাই সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই, এটা দেখো 45 ডিগ্রি গেলে এটা সমকোণ, তাহলে কি পাবো লম্ব পাই ভূমি অর্থাৎ ও এ বাই ও বি, tan 45 ডিগ্রি হয়। ও এ বাই ও এটা কত হবে r বলা আছে h সমান হচ্ছে tan 45 ডিগ্রি 1, দেখো r ইকুয়াল টু পেয়ে গেলাম আমি h। এবার r ইকুয়াল টু h এক থেকে পাচ্ছি, তারপর এক থেকে পাই একে আমি দেখো r ইকুয়াল টু h বসিয়ে দিচ্ছি, তাহলে v ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1/3 পাই h কিউব, পাশে লিখে দাও যেহেতু r ইকুয়াল টু h বলা আছে আর লেখা দরকার নেই, 1/3 পাই h কিউব এটা পেয়ে গেলাম। অতএব ডিগ্রিটি কত পাচ্ছি 1/3 পাই h কে h কিউবের ডিফারেন্সিয়েশন করলে কত হয় 3h স্কয়ার dh dt ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো কত হচ্ছে এই 3 ক্যান্সেল, তাহলে হয়ে যাবে পাই h স্কয়ার dh dt। এবার দেখো আমার বলা হয়েছে প্রদত্ত কি দেওয়া আছে যে প্রতি সেকেন্ড প্রতি, হ্যাঁ দেখো এখানে তাহলে ডিগ্রি সমান আমার বেরিয়ে গেল পাই স্কয়ার dh dt। এবার বলা আছে যে মিনিটে এত ঘনমিটার জল পান করে ফেলা হচ্ছে, তাহলে ডিগ্রি ইকুয়াল টু -88 ঘনমিটার পার মিনিট। এখানে মাইনাস চিহ্নটা এই জন্য নেওয়া হয়েছে কারণ সময় সাপেক্ষে কি হচ্ছে জলের যে আয়তন সেটা কমে যাচ্ছে, যে কারণে এটা নেগেটিভ চিহ্ন নেওয়া হয়েছে, অর্থাৎ যে ডিভিডিটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, সেই জন্য মাইনাস সিম্বলটা নেওয়া হয়েছে। তাহলে ডিভিডি ইকুয়াল টু -88 ঘনমিটার পার মিনিট, আর এইচটা বলা আছে 2 মিটার, তাহলে dh টা কত এখানে বসিয়ে দিলাম আমি, তাহলে ডিভিডি সমান -88 ইকুয়াল টু হচ্ছে এখানে 1/3 পাই স্কয়ার dh dt আছে, তাহলে পাই বাই 7 বসিয়ে দিলাম, h ইকুয়াল টু 2 মানে 2 স্কয়ার dh dt। এবার এখান থেকে কাটাকাটি করে দিচ্ছি, 22 4 88 4 আর 2 স্কয়ার মানে 4 আর 2 স্কয়ার আর 4 এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে dh dt ইকুয়াল টু হয়ে গেল -7। আবার মাইনাস সিম্বলটা কেন এসেছে যে কি হচ্ছে সময় সাপেক্ষে জলের গভীরতাটা কমে যাচ্ছে, অর্থাৎ টাইমের সাথে সাথে এইচটা ডিক্রিজ করছে, অর্থাৎ ডিক্রিজিং ফাংশন, মোটামুটি ডিক্রিজিং ফাংশন, যে কারণে মাইনাস সিম্বলটা নেওয়া হচ্ছে। অতএব জলতলের অবনমনের হার হচ্ছে মিনিটে 7 মিটার। অ্যান্সার আশা করছি বোঝা গেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষায় এসছে অনেকবারে। কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 17, যে একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেকেন্ড হারে বড় হয়, তাহলে 2.611 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পায় তা নির্ণয় করো। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা কি করব, ধরে নেব যে ধরি
টি সময়ে বৃত্তাকার কালির ফোঁটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 সেমি, ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি এবং ক্ষেত্রফল সমান হচ্ছে a বর্গ সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের যা সূত্র বৃত্তাকার কালির ফোঁটা, তাহলে a ইকুয়াল হয়ে গেল পাই r স্কয়ার। অতএব যদি টাইমের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে d এর dt সমান কত পেয়ে যাব 2 পাই r dr dt। এটা নাম্বার আমি নাম দিয়ে দিলাম। এখন প্রদত্ত কি আছে, কি বলা আছে যে প্রতি সেকেন্ডে d এর dt টা বলে দেওয়া আছে, দেখো 2 বর্গ সেমি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বাড়ছে। তাহলে t ইকুয়াল টু 2.611 সেকেন্ড সময়ে বৃত্তাকার কালির ফোঁটার ক্ষেত্রফল ইকুয়াল টু, যখন প্রাথমিক অবস্থায় শুরু হয় তখন কোনো আয়তন ছিল না, কোনো ক্ষেত্রফল ছিল না। বৃত্তাকার কালির ফোঁটা আয়তন t সমান 0 সময়ে কি ছিল, ক্ষেত্রফলটা 0 ছিল। তাহলে কত হচ্ছে 2.611 সেকেন্ডে, আর প্রতি সেকেন্ডে বাড়ছে আমাকে 2 বর্গ সেমি। তাহলে ইনটু 2, তাহলে 11 দুগুণে 22, 6 হচ্ছে 28 বাই 11 ইনটু 2 বর্গ সেমি ইকুয়াল হয়ে যাচ্ছে 56 এর 11 বর্গ সেমি। এটা পাচ্ছি কারণ ইনিশিয়াল অবস্থায় বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার ফোঁটার কালির ক্ষেত্রফলটা ছিল 0। তাহলে এখান থেকে আমরা এটা দেখো বের করে দিতে পারি যে পাই r স্কয়ার সমান পেয়ে গেলাম এখানে কত 2.611 সেকেন্ডে আয়তন ক্ষেত্রফলটা হচ্ছে পাই r স্কয়ার 56 এর 11। এখান থেকে আমি r টা বের করে নিচ্ছি, ইমপ্লাইজ r স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 56 এর 11 ইনটু পাই, এদিকে হলো 1 বাই পাই হয়ে যাবে, মানে 7 এর 22 ইকুয়াল টু হচ্ছে কাটাকাটি যদি করে ফেলি, দেখো এখানে কাটাকাটি একটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো এটা 11 2 দিয়ে কাটছি আমি, তাহলে 2 11 22 আর 2 28 56। এবার 28 কে দেখো আমি লিখতে পারি 7 এর স্কয়ার, 7 ইনটু 7 মানে হয়ে গেল, আর এটা হয়ে গেল 2 এর স্কয়ার, 7 ইনটু 7 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার। 28 কে আমি লিখতে পারি 7 ইনটু 4, 4 কে 2 এর স্কয়ার, আর 7 আর একটা 7 এর স্কয়ার হয়ে গেল, আর নিচটা হয়ে গেল 11 ইনটু 11 মানে 11 স্কয়ার হয়ে গেল। তাহলে এটা সমান দেখো লিখে দিতে পারি একবার 14 বাই 11 তার হোল স্কয়ার। তাহলে r ইকুয়াল টু কত পেয়ে গেলাম, ইকুয়াল টু হয়ে গেল 14 বাই 11। এখানে দেখো মাইনাস সিম্বল নেওয়া হবে না কারণ ব্যাসার্ধ নেগেটিভ হয় না। তাহলে অতএব এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো t ইকুয়াল টু 2.611 সেকেন্ড সময়ে কালির ফোঁটার ব্যাসার্ধ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম 14 এর 11 সেমি, এটা পেয়ে গেলাম। তাহলে r টা পেয়ে গেলাম 14 এর 11 সেমি। তাহলে এখান থেকে আমি কতগুলো জিনিস পেয়ে যাচ্ছি দেখো যে r ইকুয়াল টু 14 এর 11 কমা dA dt ইকুয়াল টু 2 বলা আছে, এটা সেমি আর এটা আসছে, এটা সেমি, আর dA dt ইকুয়াল টু হয়ে গেছে 2 বর্গ সেমি পার সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে যে dr dt টা কত আমাকে বের করতে হবে। 1 নাম্বার মানটা বসিয়ে দিচ্ছি আমি, এখানে আমি পাশে একটু মুছে দিচ্ছি জায়গা নেই বলে, এখানে 1 থেকে পাই, তাহলে 1 থেকে পাই কি dr dt টা বসিয়ে দিচ্ছি, dr dt হচ্ছে কত আমাদের 2, তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে 2 পাই r dr dt 2 পাই, আর এর মানটা দেখো আমার বেরিয়ে এসেছে 14 এর 11 ইনটু হচ্ছে dr dt, और এই 2 कैंसिल হয়ে গেল, 7 2 14 11 2 22, और dr dt সমান আমাদের পড়ে থাকলো কত 4, মানে 1 এর 4 হয়ে যাবে, 1 এর 4 ইকুয়াল টু হচ্ছে 0.25। অতএব বৃত্তাকার কালির ফোঁটা ব্যাসার্ধ অতএব
বৃত্তাকার কালির ফোঁটার ব্যাসার্ধ সেকেন্ডে 0.32 সেমি হারে বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পরীক্ষায় একবার এসছে, আসার সম্ভাবনা আছে, ভালো করে তৈরি করবে। এরপরে যদি আরো কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর করে দেবো। ধন্যবাদ।